সাথে আমি প্রথমেই শিক্ষক ভূমিতাল রশিদকে আজকের এই আড্ডার স্বাগত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি এবং এরপর পরে আমরা চলে যাব মূল আড্ডায়। ধন্যবাদ। অভিনন্দন জানাচ্ছি ঐতিহ্য প্রকাশনীকে। আমাদের বাংলাদেশে প্রকাশনার জগতে আমরা বলবো যে অন্যতম পুরোধা ব্যক্তিত্ব। আমরা বলবো এই প্রকাশনীকে আমরা ব্যক্তিত্ব হিসেবে আখ্যায়িত করতে চাই। অসাধারণ প্রকাশনী যিনি, যারা প্রতিনিয়ত বাংলাদেশের তরুণ লেখক থেকে শুরু করে একেবারে প্রথিতযশা যারা আছেন সবাইকেই তারা একত্রিত করছেন, তাদের বইগুলো তারা প্রকাশ করছেন এবং আজকে 25 বছর উপলক্ষে তারা যেভাবে ঐতিহ্য বুক কার্নিভাল আয়োজন করছেন এবং এটি নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। এবং আমি বলবো যে এই ধরনের আয়োজনগুলো অন্যান্য প্রকাশনীরও করা উচিত এবং নতুন নতুন লেখক যারা আছে বা যারা লিখতে চায়, যারা এখনো ছাপার কাগজে পড়তে চায়, তাদেরকে কোনো না কোনোভাবে আকৃষ্ট করার জন্য, উৎসাহ দেওয়ার জন্য নিঃসন্দেহে এ ধরনের আয়োজন প্রয়োজন। এবং আমরা মনে করি আমরা যারা লিখতে চাই, আমরা যারা আমাদের লেখাগুলো ছাপাতে চাই, আমরা চাই যে ঐতিহ্যের মতো এই ধরনের আয়োজনগুলো অন্যান্য প্রকাশনীয় করুক এবং সবাই এগিয়ে আসলেই বাংলাদেশে এখন যেই এক ধরনের আমি বলবো যে বই পড়ার খরা যাচ্ছে, এই খরা অবশ্যই দূর হবে এবং সেটি অবশ্যই সম্মিলিতভাবে ঐতিহ্য সবসময় এই কাজটি করে যাচ্ছে। আমরা দেখেছি প্রায় সময় ঐতিহ্যের বিভিন্ন প্রোগ্রাম আমরা বাংলা একাডেমিতে দেখেছি, আমরা জেলা শহরগুলোতে, বিভাগীয় শহরগুলোতে আমরা দেখি। আমরা ঐতিহ্য প্রকাশনীর প্রকাশক সহ এর কর্ণধার সহ যারাই এর সঙ্গে যুক্ত রয়েছেন সকল কর্মকর্তা কর্মচারী সবাইকে আমরা আমাদের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে বিশেষভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমরা এখন চলে যাচ্ছি আড্ডার প্রশ্নোত্তর পর্বে। আমাদের শুরুতেই একজন প্রশ্ন রাখবেন। আমার প্রশ্নটা হচ্ছে আপনার কাছে যে চলচ্চিত্রেও যে আপনি দীর্ঘদিন যাবৎ বাংলাদেশে অনুবাদ করে যাচ্ছেন, সিরিয়ালগুলো অনুবাদ করে যাচ্ছেন, আগের মতো যেমন আমরা একসময় দেখতে পেতাম যে যখন পৃথিবীর যুগ ছিল বা অন্য কোনো টিভি চ্যানেল তেমন আমরা দেখতে পেতাম না, তখন যেরকম মানুষ রেসপন্স করতো বা দেখতো, এখনো কি আপনি সেই একই রকম সারাটা পাচ্ছেন কিনা বা মানুষ ফিডব্যাক কিরকম দিচ্ছে আপনার কাছে? ধন্যবাদ প্রিয় নাজমুল। আমরা আসলে বাংলাদেশে ইরানি চলচ্চিত্র 1995 সাল থেকে প্রথম আমরা বলবো যে ইরানের যে ইসলামী বিপ্লব 1979 সালে সংগঠিত হয় এবং এরপর থেকেই আসলে ইরান তার চলচ্চিত্রে একটি নতুন জায়গা তৈরি করে নেওয়ার চেষ্টা করে এবং এখানে অবশ্যই বলবো যে প্রত্যক্ষভাবেই ইরানের যেই তৎকালীন রাহবার ইমাম খোমেনি তার একটি ঘোষণা ছিল। তো সেখান থেকে ইরান যেভাবে চেষ্টা করেছে যে ইরানের সিরিয়ালগুলো, ইরানের চলচ্চিত্রগুলো নির্মাণের ক্ষেত্রে সেই উপাদান ভিত্তিক চলচ্চিত্র তৈরি করার চেষ্টা করেছে সিরিয়ালগুলো। আমরা দেখেছি যে মোটামুটি 1995 সালের পর থেকেই বাংলাদেশে প্রথম চলচ্চিত্র পৃথিবীতে প্রদর্শিত হলো এবং এরপর থেকে 2004 সাল পর্যন্ত বাংলাদেশে অসংখ্য, প্রায় আমি আমার যতটুকু হিসাব 47টি ইরানি চলচ্চিত্র বাংলাদেশে প্রদর্শিত হয়েছে। 2004 সাল পর্যন্ত ইরান সাংস্কৃতিক কেন্দ্র ধানমন্ডিতে অবস্থিত, সেখান থেকে তারা মূলত ডাবিং করতো এবং এটি পৃথিবীতে প্রচার করতো এবং তখন মানুষের মধ্যে আসলে আমরা বলতে পারি যে মানুষের মধ্যে এক ধরনের বিনোদন বলতে আমরা শুধু পৃথিবীতেই বুঝতাম, পৃথিবীতে। এবং আমরা শুক্রবার হলে আমরা অপেক্ষায় থাকতাম যে কখন শুক্রবার আসবে এবং মাসের একদিন আমরা পৃথিবীতে ইরানি সিরিয়াল দেখবো, ইরানি সিনেমা দেখবো। যে সিনেমাও যে এত সুন্দর হতে পারে আমাদের আসলে ওইভাবে ধারণাটাই ছিল না, কিন্তু ইরানি সিনেমা আসার পরে এই ধারণাটা বদলে দিয়েছে। 2004 সালের পরে মোটামুটি একটু জটিলতায় পড়ে এবং এটি পুনরায় শুরু হয় 2016 থেকে, অর্থাৎ মাঝখানে দীর্ঘ সময় এটি বন্ধ ছিল
এবং এটি আসলে মূলত আমরা বলবো যে আইন সংক্রান্ত, তাদের সঙ্গে চুক্তি সংক্রান্ত বেশ কিছু ঝামেলার কারণে 2016 সাল থেকে প্রথম যখন বাংলাদেশে দীপ্ত টিভি সুলতান সুলাইমান যখন প্রচার শুরু করলো, তখন বাংলাদেশে প্রথম ইউসুফ জুলেখা, যেটি সর্বাধিক প্রচারিত, আমি বলবো এখনো পর্যন্ত 10-এর অধিক এই সিরিয়ালটি প্রচারিত হয়েছে, 110 পর্বের। এই সিরিয়ালটি প্রায় সুলতান সুলেমানের সঙ্গে পাল্লা দেওয়া শুরু করলো এবং কখনো কখনো টিআরপিতে দেখা গেছে যে এটি সুলতান সুলাইমানেরও উপরে জায়গা করে নিয়েছে। বাংলাদেশের মানুষ আসলে দীর্ঘদিন থেকে এক ধরনের, আমরা বলবো যে ইরানের চলচ্চিত্রের ইতিহাস যদি দেখি, একেবারে 1900 থেকে আমরা 2025 ইসলামী বিপ্লবের আগে একটা সময় প্রায় 20 বছর ইরানের সিনেমা ছিল অন্ধকারের যুগ, অর্থাৎ পুরো অন্ধকারে ডুবে যাওয়ার যুগ। বাংলাদেশের সিনেমা জগতে যদি আমরা বলি, আমরা যদি মাটির ময়নার কথা বলি, হুমায়ুন আহমেদের কথা বলি, আমাদের 2000 থেকে 2010, 11, 12, 13, 15 পর্যন্ত আমরা বলবো যে এখানে কোনো না কোনোভাবে অশ্লীলতা ভীষণভাবে আক্রান্ত ছিল। আমরা সেই জায়গা থেকে উত্তরণ করতে পারছিলাম না। সেখানে ইরানি সিরিয়ালগুলো বাংলাদেশের মানুষকে নতুন ভাবে, বিশেষ করে এসএ টেলিভিশনকে আমি ধন্যবাদ জানাবো যে তারা এই কাজটি শুরু করেছে এবং মানুষ গ্রহণ করা শুরু করলো। এরপর হচ্ছে আসহাবে কাহাফ, এটা আসহাবে কাহাফ আমরা পবিত্র কোরআনের কাহিনী জানি, সেটি দেখা শুরু করলো। এবং ইউসুফ জুলাইখা যখন চলে তখন আমি ইরানে পিএইচডি করছি। আমার মনে আছে যে সুদূর ইউএসএ থেকে বাঙালি দর্শক আমাকে এসএমএস দিচ্ছে যে স্যার আমি আজকে এটা দেখছি, অসাধারণ একটি সিরিয়াল। বা বিভিন্ন সারা বিশ্বের বিভিন্ন জায়গা থেকে, আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অসংখ্য শিক্ষক, তাদের মা বাবা, গাইবান্ধা থেকে মুরব্বী যারা বলছে যে মসজিদে নামাজ পড়বো, এশার নামাজ পড়ে আমরা সিরিয়াল দেখবো। অর্থাৎ এটা তখন ইরানি এই সিরিয়ালগুলো এমনভাবে জায়গাটা দখল করে নিয়েছে যে না, আসলে এটা আমরাকে এক সময় আমরা টেলিভিশনকে আমরা পাপ বলতাম। এটা ইরানি চলচ্চিত্র ছিল। ইরানি চলচ্চিত্রে টেলিভিশন নামে একটি চলচ্চিত্রই আছে, যে চলচ্চিত্র কিভাবে আসে, এটাকে জাদুর বাক্স বলা হচ্ছে, এটাকে পাপের বাক্স বলা হচ্ছে। এভাবে ইরান ধীরে ধীরে এই জায়গা থেকে একটা জায়গায় এসেছে এবং আমরা এসএ টেলিভিশন যখন এই জায়গাটি শুরু করলো, আমরা চেষ্টা করলাম যে ইরান থেকে যত এ ধরনের বিশেষ করে ধর্মীয় এবং ঐতিহাসিক সিরিয়াল, আসহাবে কাহাফ, এরপর আমরা বিবি মরিয়ম, ঈসা নবী, এগুলো যখন দেখানো শুরু করলো, মুক্তার নামে যেটি কারবালা কাহিনী নামে প্রচুর পরিচিত, এটি তখন বেশ সারা জাগালো। কিন্তু এরপরে কি হলো, বিশেষ করে ইরানের অর্থনৈতিক অবস্থার কারণে ইরান এই ধরনের সিরিয়ালগুলো তৈরি করা এখনো অনেকটাই বন্ধ করে দিয়েছে। এখন একটি সিরিয়াল তৈরি হচ্ছে যেটি হচ্ছে মুসা নবী এবং ফেরাউন। এটি নিঃসন্দেহে বড় একটি জায়গা দখল করে নেবে। আমরা বিশ্বাস করি বাংলাদেশে আবার নতুন করে এই সিরিয়ালের জগৎগুলো মানে জাগরণ ঘটাতে চেষ্টা করতে পারে। এই জায়গাগুলোতে কিছুটা হলেও ভাটা পড়েছে। আর এসএ টিভি যেহেতু একা দেখাতো, এখন এসএ টিভির জায়গাগুলো দেখা গেছে যে দুরন্ত টেলিভিশনেও এখন ইরানি চলচ্চিত্র দেখানো হয়। চরকি প্ল্যাটফর্ম, যেটি হচ্ছে প্রথম আলোর চরকি প্ল্যাটফর্মে ইরানি সিনেমা দেখানো হচ্ছে। 21শে টেলিভিশনে ব্লু ওয়েল দেখানো হচ্ছে। এর ফলে কি হয়েছে, কিন্তু ইউসুফ জুলাইখার যে ফ্লেভারটি বা আসহাবে কাহাফের যে ফ্লেভারটি বা কারবালা কাহিনীর যে ফ্লেভারটি, এই ফ্লেভারটি পরবর্তীকালে পরবর্তী পরিচালকরা সিরিয়াল নির্মাণের ক্ষেত্রে ধরে রাখতে পারেনি। আমরা এটি বলবো, বিশেষ করে আমরা বলবো যে আমাদের ফারাজুল্লাহ সালাহ সুর, যিনি ইউসুফ জুলাইখা তৈরি করেছেন, আসহাবে কাহাফ তৈরি করেছেন, তাদের মতো পরিচালক, বিশেষ করে সিরিয়াল নির্মাণের ক্ষেত্রে পরিচালক ইরানে এখন কিছুটা ভাটার যুগ আমরা বলছি। এবং আসলেই এই কারণে কি হচ্ছে, ইরানি সিরিয়ালগুলো ঘুরে ফিরে এখন আমরা তার্কিতে দেখছি সেই ইউসুফ জুলাইখা আবার তারা নতুন করে কিনে নিচ্ছে, আসহাবে কাহাফ তারা কিনে নিচ্ছে, দেখাচ্ছে। তারা ঈসা নবী, বিবি মরিয়ম বা ইবনে সিনা, জাবির ইবনে হাইয়ান, এই সিরিয়ালগুলো তারা কিনে নিচ্ছে। কিন্তু নতুন করে যে সিরিয়ালগুলো, বিশেষ করে রোমান্টিক ঘরানার, ঐতিহাসিক আধুনিক ঘরানার, শাহরজাদ ফরহাদ, ব্লু ওয়েল অথবা খানে কুচেক, ছোট্ট বাড়ি, এই ধরনের সিরিয়ালগুলো আমরা দেখি যে দর্শক জনপ্রিয়তায় সেভাবে আসলে মানুষকে আমরা ছুঁতে পারছি না। কেন? এই সিরিয়ালগুলো আধুনিক ধারায় নির্মাণ করা হয়েছে, কিন্তু সভাপতি যেহেতু আমরা কাসাসুল আম্বিয়া পড়েছি, আমরা নবী রসুলদের কাহিনীগুলো পড়েছি, এগুলো আমাদের কাছে কোনো না কোনোভাবে আমরা তাদেরকে সহজে কানেক্ট করতে পারি। এবং আমি বিশ্বাস করি যে এই ধারাটা এখন কিছুটা স্থিমিত আছে। তবে নতুন যে সিরিয়ালটির কথা বলছি, মুসা নবী এবং ফেরাউনের নীলনদ, এটি দিয়ে আবার ইরানি সিরিয়ালের নতুন জায়গা তৈরি হবে, আমার কাছে তাই মনে হচ্ছে। আমরা আশাবাদী।
বেশ বিস্তারিত উত্তর আমরা শুনলাম। আশা করি আমাদের অনেক উপকার হলো এই জবাবে। আমাদের এখন আরেকজন প্রশ্ন করবে। আসসালামু আলাইকুম স্যার, আমার নাম মার্জিয়া। আমি আসলে জানতে চাচ্ছিলাম যে বর্তমানে বাংলাদেশের যে প্রেক্ষাপট, এখন আমরা পাঠক মনকে যদি গুনতে চাই যে এখানে সবাই ইন্টারনেটে অভ্যস্ত, হিন্দি আর ইংলিশের প্রতি বেশি অভ্যস্ত, ওই সময় আপনার কাছে কি এই ইরানি ভাষাটাকে অনুবাদ করার পরে কোনো চ্যালেঞ্জ মনে হয়েছে? আমি বলবো যে বিশেষ করে এই সময়টিতে ইরানি চলচ্চিত্রের বড় বেশি প্রয়োজন। ইরানি চলচ্চিত্র মাধ্যম বিকাশের একটি অন্যতম মাধ্যম হতে পারে, বিশেষ করে ইরান বাংলাদেশ যৌথ প্রযোজনার ক্ষেত্র। এটি অবশ্যই খুব বেশি দরকার, কারণ আমরা যদি দেখি যে আমাদের ইন্ডাস্ট্রি কিন্তু পুরোপুরি আসলে থমকে আছে। আমরা শুধু বাস্তবতা বিবর্জিত, আমরা বলতে পারি যে অ্যাকশন নির্ভর যে চলচ্চিত্রগুলো নির্মাণ করি তার আবেদন কিন্তু খুবই কম। এবং আমরা দেখি যে হয়তোবা কোনো একটি গান ভাইরাল হচ্ছে, সেটি স্বল্প এক বছর 2 বছর সর্বোচ্চ থাকছে, কিন্তু এরপরে এর কোনো আবেদন নেই। আমরা যদি অসংখ্য সিনেমার কথা বলি যেগুলো হচ্ছে আমরা বিভিন্ন উৎসবে, বিশেষ করে ঈদের সময় দেখি বা উৎসব পার্বণে দেখি, সেগুলো বিশাল একটি হাইপ হচ্ছে, বিশাল ভাইরাল হচ্ছে, বাট এটির স্থায়িত্ব কিন্তু খুবই কম। কিন্তু আমরা যদি ঘুরে ফিরে সেই মাজিদের চিলড্রেন অফ হেভেনের কথা বলি, এখনো লোকজন সেই সিনেমাতে কথাই বলে। আমরা যদি বলি খনে দুস্ত গুজাও, ভাইরাস প্যারেন্টস হাউস, যদি আব্বাস কিয়ারোস্তাম এই সিনেমার কথা বলি, এখনো মানুষ সেই সিনেমার দিকে ঝুঁকছে। আমাদের মূল সমস্যা যেটি, সেটি হচ্ছে আসলে মানুষ এত বেশি আমরা ইন্টারনেট নির্ভর হয়ে গিয়েছি, এত বেশি আমরা মোবাইল নির্ভর হয়ে গেছি, এবং সেখানে আমরা সহজেই আমরা চাচ্ছি যে আমাদের একেবারে বলবো যে এখনকার বিনোদন কি, আমরা দীর্ঘ পরিসরে চিন্তা করছি না। আমাদের এই জায়গাগুলো চিন্তা করা দরকার। আমরা বলি যে আমরা যদি বড় পরিসরে চিন্তা করতে পারি, ইরান বাংলাদেশ চলচ্চিত্রের একটি বড় জায়গা তৈরি হতে পারে। বিশেষ করে আমরা আমাদের কবি ইরানের প্রত্যেকটি সিনেমায় আমরা দেখবো, আমরা যারা ফার্সি ভাষা ও সাহিত্যের শিক্ষার্থী আছেন, তাদের বিখ্যাত সাদেক চুবাকের কথা বলেন বা সাদেক হেদায়েতের কথা বলেন, তাদের উপন্যাসগুলো, গল্পগুলো আপনারা পড়েছেন, সেই গল্পগুলোকে, সেই উপন্যাসগুলোকে ইরানি চলচ্চিত্রকারগণ তারা কি করেছে, তারা গল্পে রূপান্তর করেছে, তারা সিনেমায় রূপান্তর করেছে। কিন্তু আমরা দুর্ভাগ্যবশত, যে আমি যেহেতু এই চলচ্চিত্র লাইনে কাজ করেছি, দেখেছি যে আমাদের যারা গল্পকার, আমাদের যারা চিত্রনাট্যকার, তারা দক্ষিণের কোনো ছবি, তামিল কোনো ছবি, হলিউড থেকে কোনো ছবি এবং বলিউড থেকে কোনো ছবি, টালিউড থেকে কোনো ছবির কোনো অংশ জোড়া দিয়ে তারা একটি সিনেমা তৈরি করছেন। এটা বাস্তবতা। এটা আপনি কোনো না কোনো ভাবে আপনি মানেন বা না মানেন, এটাই হচ্ছে আমাদের এখন সিনেমার বাস্তব এই সময়কার ভবিষ্যৎ। আমরা এখান থেকে বের হতে চাই। আমাদেরও কিন্তু অসংখ্য গল্পকার রয়েছেন, অসংখ্য ঔপন্যাসিক রয়েছেন, যাদের গল্পগুলো নিয়ে আমরা সুন্দর, সুস্থ, পরিচ্ছন্ন, অনুবাদ নির্ভর গল্প তৈরি করতে পারি, সিনেমা করতে পারি। এবং সেই ক্ষেত্রে আমরা যারা, বিশেষ করে আমি বলবো, আমি যেহেতু ফার্সি ঘরানার, আমি চাই ফার্সি সাহিত্যের মতো বাংলা সাহিত্যের যে গল্পগুলো রয়েছে সেগুলোকে আমরা যদি ফার্সিতে অনুবাদ করতে পারি, সেই ক্ষেত্রে ইরান বাংলাদেশ যদি যৌথ সিনেমা আমরা নির্মাণ করতে পারি। এবং এটি আমি নিশ্চিত যে আমরা গত বছর, আপনারা অবগত আছেন, আমাদের ফেরেশতা সিনেমা, যেটি চিত্রনাট্যকার আমি গল্পটা লিখেছি, সেই গল্পটা বাংলাদেশের একেবারে সিম্পল একটি কাহিনী। সেটি হচ্ছে বাংলাদেশের সিএনজি ড্রাইভার, তার একটি গল্প এবং রিক্সাওয়ালার গল্প। সেই গল্পটি ইরানের মানুষ কিন্তু গ্রহণ করেছে। অর্থাৎ হয়তো আপনার কাছে এই গল্পটি পছন্দ না হতে পারে, বাংলাদেশ প্রেক্ষিতে আপনি এটি জানেন, কিন্তু ইরানের লোক কিন্তু সেটি জানে না। ইরানের সিনেমা জগতে এখনো আমরা মনে করি যে বাংলাদেশের অসংখ্য গল্প সুন্দর জায়গা করে নিতে পারে। আমরা মনে করি অনুবাদ নির্ভর এই জায়গাগুলোতে আমাদের একটি বড় চ্যালেঞ্জ। আমরা যারা অনুবাদ করতে চাই, আমরা যারা বাংলা থেকে ফার্সি, আমি কি সারা জীবন শুধু ওমর খাইয়াম আমি বাংলায় অনুবাদ করে যাব? আমি কি সারা জীবন শুধু ফেরদৌসির অনুবাদ বাংলায় করে যাব? আমি কি সারা জীবন শুধুমাত্র আজগার ফারুদি সিনেমা
বাংলায় অনুবাদ করে যাব। আমি কেন আমার দেশের অনুবাদগুলো, কেন আমরা, আমাদের সেই সামর্থ্য আছে হয়তোবা আমাদের এখানে আমাদের আমি বলবো যে বিশেষ করে আর্থিক একটা জায়গা রয়েছে। সত্যি কথা বলি, একটি অনুবাদ করতে দীর্ঘ সময় লাগে, 6 মাস 1 বছর সময় লাগে, গবেষণা করতে হয়, একটি ভালো জায়গায় পৌঁছাতে অনেক সময় লাগে। কিন্তু আমরা যদি এটি কোনো না কোনোভাবে, কোনো প্রতিষ্ঠান যদি আমাদের আর্থিকভাবে তারা যদি আমাদের পৃষ্ঠপোষকতা করে, নিঃসন্দেহে অনুবাদের এই জায়গাও সুন্দর একটি জায়গায় তৈরি হবে। এবং এখানকার গল্প নিয়ে আমরা ইরানে বড় বড় ভালো ভালো সুন্দর সুন্দর সিনেমা আমরা তৈরি করতে পারি। আপনারা হয়তো অবগত নয়, আমি 6 বছর প্রায় ইরানে ছিলাম। আমি দেখেছি যে তারা বাংলাদেশকে, মানে এখানে যেহেতু আমরা দেখেছি যে মধ্যপ্রাচ্যে অনেকগুলো দেশে আমি গিয়েছি, কিন্তু ইরানিদের সঙ্গে বাংলাদেশের একটা আত্মিক সংযোগ রয়েছে এবং সেখানে বাংলাদেশি বললে, বাঙালি বললে কিন্তু তারা আমাদেরকে সম্মানিত করে, আমাদের সম্মান করে। এটি সত্যি কথা। এবং এই কারণে আমরা যে আমাদের একটি বড় সুযোগ রয়েছে, আমাদের মধ্যপ্রাচ্যে যে সুযোগ নেই, মধ্যপ্রাচ্যে আমরা সেখানে কায়িক শ্রম করতে পারি, কিন্তু ইরানে আমরা যদি আমাদের শৈল্পিক দৃষ্টিভঙ্গি দিয়ে আমরা যদি চেষ্টা করি, আমরা যদি আমাদের শিক্ষা যে আছে সেই শিক্ষাটা দিয়ে যদি আমরা পুরোপুরি প্রতিফলন ঘটাতে পারি, নিঃসন্দেহে আমি বলবো যে এখান থেকেই আমরা অসংখ্য গল্প নিয়ে, ইরানি চলচ্চিত্রকারগণ গল্প নিয়ে সিনেমা তৈরি করতে পারে, গল্প নিয়ে তারা বই আকারে প্রকাশ করতে পারে এবং সেই বইগুলো অবশ্যই ইরানের বিশাল মার্কেট রয়েছে। ইরানি আমরা সেখানে একটি বড় জায়গা আমরা বলতে পারি। আমাদের জন্য অবশ্যই একটি চ্যালেঞ্জ। আমি বলবো যে আমরা যারা নতুন এই প্রজন্মের, আমাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ যে এই জায়গাগুলো আমরা তৈরি করতে পারবো কিনা। স্যার, আমি আরেকটু অ্যাড করতে চাই, আপনার এই অনুবাদের পিছনে প্রেরণা কি, আপনার আদর্শ কি? আর এই অনুবাদ ক্ষেত্রে যখন আপনি কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করেন, আপনার সবচেয়ে বড় সাপোর্টারের রোলটাকে পূরণ করে? ধন্যবাদ। আসলে আমি প্রথম যখন 2014 সালে, আমি 2013 সালে ইরান যাই এবং 2014 সালে আমি প্রথম ইরান একটি সিনেমায় অভিনয়ের প্রস্তাব পাই এবং ওই অভিনয়ের প্রস্তাব পাওয়ার পরে আমি ভাবলাম ঠিক আছে, যে দেখি এই লাইন কিন্তু দেখা হওয়া দরকার। তো প্রথম আমি যেটি করেছি সেটা হচ্ছে একটি বিজ্ঞাপন চিত্রে আমি অভিনয় করেছি। সেখানে ছিল ভারতীয় উপমহাদেশের চরিত্র, অর্থাৎ আমার চেহারাটা পুরো ভারতীয় উপমহাদেশকে আমি তুলে ধরবো এবং সেখানে আমরা আয়াতুল রাহবারের সঙ্গে আমরা দেখা করতে যাই। আমরা বিদেশ থেকে গিয়েছি, আফ্রিকা থেকে একজন গিয়েছে, কোরিয়া থেকে গিয়েছে, এভাবে 4-5 জন, আমরা 3 দিন শুটিং ছিল আমাদের। এবং সেটি দেখার পরে মোটামুটি আমার বিশ্ববিদ্যালয় বলি, আমার আমার হল বলি, সেখানে আমার মোটামুটি সবাই আমাকে দেখতেছে যে ওকে আমি টেলিভিশনে দেখেছি, আচ্ছা ঠিক আছে, কোথায় বাড়ি কি। আমি তখন ফার্সি বলি, কথা বলার চেষ্টা করি। এর মধ্যে আমি একটি চলচ্চিত্র অভিনয়ের সুযোগ পাই, সেটি হচ্ছে আসগার ফারহুদির একজন বিখ্যাত শাগরেদ মানি হাকিকি। সেখানে আমি ভারতীয় উপমহাদেশের ব্যবসায়ী চরিত্রে ছোট্ট একটি চরিত্র, 30 সেকেন্ড, কিন্তু এই 30 সেকেন্ডের জন্য আমি টানা 2 দিন আমি বসেছিলাম। অর্থাৎ এত 10 বার 15 বার এদিকে আসতে হবে, ওখানে দাঁড়াতে হবে। তো আমরা যারা আসলে, আমি এখান থেকে পিএইচডি করতে গিয়েছি, আমার মূল উদ্দেশ্য ছিল আমি শিখবো, সেখান থেকে আমি আমার ছেলে মেয়েদের শেখাবো, মূল উদ্দেশ্য এটাই ছিল। আসলে আমি কখনো চিন্তাও করিনি আমি সিনেমায় অভিনয় করবো বা এই জায়গাগুলোতে নিজের মতো নিজের জায়গা তৈরি করব। এর মধ্যেই ফজর ফিল্ম ফেস্টিভ্যালের নাম শুনেছেন, যেটি মধ্যপ্রাচ্যের কান হিসেবে পরিচিত, তাদের সঙ্গে যুক্ত হলাম এবং তখনই মূলত তারা আমাকে বললো যে আসো আমরা ইউসুফ জুলাইখা এই সিরিয়ালটি বাংলাদেশে আমরা দেখাতে চাই। এবং তখন এসএ টেলিভিশন কর্তৃপক্ষ তারা গিয়েছিলেন, তাদের সঙ্গে আমি আসলে বসলাম এবং প্রথম আমি ভয়ে ভয়ে শুরু করি যে আমি পারবো কিনা আসলে প্রথম এই ধরনের। কারণ আমি বাংলাদেশে টেলিভিশনে ইরানি সিনেমা দেখেছি, সিরিয়াল দেখেছি এবং এখন এটি আমার নামে যাবে, আমি এটি অনুবাদ করব, আমার জন্য একটি বড় চ্যালেঞ্জ ছিল। এবং টানা 6 মাস আমি অনুবাদ করেছি এবং এই অনুবাদের পিছিয়ে বলবো যে আমার সহধর্মিনী, যিনি এখন সিরিয়ার দামেস্ক বিশ্ববিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর ফাইরুজ আসাদ, তিনি সিরিয়ান অধিবাসী, আরব অধিবাসী, তিনি আমাকে প্রতিনিয়ত উৎসাহ দিয়েছেন। আরো একজন মানুষ আমাকে উৎসাহ দিয়েছেন আমি বলবো, যিনি ইরানের তারবিয়াতে মুদাররিস শিক্ষক প্রশিক্ষণ বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য অধ্যাপক ডক্টর গোলাম হোসেন জাদে। উনি 32টির বেশি দেশে তিনি ভ্রমণ করেছেন এবং ভিজিটিং প্রফেসর হিসাবে তিনি অধ্যাপনা করেছেন এবং বাংলাদেশের মোটামুটি সবাই তাকে এক নামেই চিনে। তাকে আমরা প্রচন্ড ভয় পেতাম, কিন্তু তিনি একটি কথাই বলতেন যে শুধুমাত্র পিএইচডি করতে এসেছো, শুধুমাত্র সারাদিন বইয়ের মধ্যে পড়ে থেকো না, বই পড়ার পাশাপাশি তুমি
এই কালচারাল দিকগুলো তুমি চেষ্টা করো, পড়ার চেষ্টা করো এবং ধরার চেষ্টা করো, তাহলে এটি হবে হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বড় একটি পাওয়া। এবং তার এই উৎসাহে মূলত আমার পিএইচডি গাইড কখনোই চাইনি আমি অনুবাদ করি, আমি অন্য কাজ করি, শুধুমাত্র আমি পড়াশোনা করি, কিন্তু আমি চেয়েছি। এবং গোলাম হোসেন জাদে উনি এখনো আমাকে উৎসাহ দিয়ে যাচ্ছেন, আমার ওয়াইফ তো প্রতিনিয়ত উৎসাহ দিচ্ছেনই যে আমি যেন এই কাজগুলো করি। এবং আমি মনে করি যে এটি আসলে বাংলাদেশের জন্য আমার পক্ষ থেকে আমার সর্বাত্মক চেষ্টা, আমি চেষ্টা করে যাচ্ছি এবং চেষ্টা অব্যাহত আছে। আমি একটু বলি যে এটি আসলে আমি সরাসরি বলতে চাই, যদিও আমি ইরানি চলচ্চিত্রগুলো অনুবাদ করছি, আমি যদি 100, 200 বা 500 সিনেমা অনুবাদ করি, আমি এখনো পর্যন্ত 40টি সিনেমা অনুবাদ করেছি, 37টি সিনেমা প্রচারিত হয়েছে, আমি কিন্তু আসলে খুশি না। সরি, আমি এটা খুশি না। আসলে আমি আমার ভেতর থেকে আমি মনে করি যে না, আসলে আমার এটা করা উচিত না। আমি যেহেতু ফার্সি সাহিত্যে ছিলাম, ফার্সি সাহিত্যের সঙ্গে আছি এবং সারা জীবন আমার ফার্সি সাহিত্যের সঙ্গে কাজ করতে হবে। আমি আসলে যদি 2টো সিনেমা বাংলাদেশি, 5টি সিনেমা বাংলাদেশি, 1টি বই বাংলাদেশি যদি আমি ফার্সিতে অনুবাদ করে আমি যদি ইরানিদের পড়াতে পারি, তখন আমি মনে করবো যে আমি সার্থক। এটা আমার কাছে মনে হয়েছে এবং এটি নিয়ে আমার একটি লক্ষ্য আছে, অনেকগুলো লক্ষ্য। আমি হেলাল হাফিজ, উনি আল্লাহ তাকে বেহেশত নসিব করুক, তার একটি অসাধারণ কবিতা তোমাকে শুধু তোমাকে চাই পাবো, এটি আমি অনুবাদ করেছিলাম। এটি ইরানের বিখ্যাত সুরকার আব্দুল জব্বার কাকাই তিনি গানে রূপান্তর করেছেন। এটি ছিল, আমি যদি 100 সিনেমা অনুবাদ করি, এটা আমার কাছে মনে হয়েছে এটা আমার জন্য সবচেয়ে বড় পাওয়া। আমি আরেকটি কথা, আমাদের ফেরেশতা সিনেমায় আমি গল্পটা আমার নিজের, কিন্তু গল্পটা আমি যখন ফার্সিতে অনুবাদ করেছি, আমার কাছে মনে হয়েছে ওইটা আমার জন্য বড় পাওয়া। কারণ বাংলাদেশে একটি গল্প ফার্সিতে দেখাচ্ছে, ইরানে দেখাচ্ছে। আমি এখনো বারবার বলছি যে ওইটা আমার জন্য বড় পাওয়া। আমি পিয়াস মজিদ ভাই, তিনি কবি, তার একটি কবিতা আমি বাংলা থেকে ফার্সিতে অনুবাদ করেছি, সেটি ফার্সি গানে রূপান্তর হয়েছে, সেটি ফেরেশতা সিনেমায় দেখিয়েছে, এটি আমার জন্য বড় পাওয়া। আমি এখনো বারবার বলছি যে আমি, হ্যাঁ, অনেকেই অনুবাদ করবে, হ্যাঁ, এটা একটা ভালো লাগার জায়গা, অবশ্যই আমরা করব। তবে আমি যদি, আমার খুব ইচ্ছা আছে, আমি ওই ঐতিহ্য প্রকাশনী এখান থেকে অনেকগুলো বই কিনে নিয়ে গেছি, আমার খুব ইচ্ছা যে আমি লালনকে অনুবাদ করব। আমার দেশেও যে এই ধরনের আধ্যাত্মিক ধারার কোনো ব্যক্তিত্ব থাকতে পারে, এটি যদি আমি অনুবাদ করি, যদি আমি 10 পৃষ্ঠা অনুবাদ করে আমি দিতে পারি, ইরানিদের পড়াতে পারি, ফার্সি ভাষী লোকদের পড়াতে পারি, এটি আমার জন্য বড় পাওয়া। আমি সেদিন বাংলা ভাষার একেবারে প্রথম থেকে বর্তমান পর্যন্ত যত কবি সাহিত্যিক, তাদের বিশাল একটি খণ্ড আমি নিয়েছি। আমার খুব ইচ্ছা, আমি তখনই করেছি যে এখান থেকে আমি ধরে ধরে আমি যদি 100 পৃষ্ঠার একটি বই বের করতে পারি, যে বাংলা ভাষা ও সাহিত্যের বাংলার কবি ও কবিতা, যদি আমি এই শিরোনামে যদি বাংলায় অনুবাদ করতে, ফার্সিতে অনুবাদ করতে পারি, অ্যাটলিস্ট আমি খুশি হব যে আমি ইরানি বন্ধুদের পড়াতে পেরেছি। আমার জন্য কিন্তু সেটাই আমার খুশির জায়গা। আমি এখনো বলছি, হ্যাঁ, আমি অনেকের প্রয়োজনে, অনেকের অনুরোধে ইউসুফ জুলাইখা যদি আমি বলি প্রায় 1500 পৃষ্ঠার অধিক আমি একা অনুবাদ করেছি, 6 মাসে অনুবাদ করেছি, এবং এটি আমার 5টি থিসিসের সমান। কিন্তু তারপরও আমার কাছে মনে হয় যে কি একটা অতৃপ্ত আত্মা আমার মধ্যে আছে। সত্যি কথা বলি যে আমি আসলে মনে হয় যে খুব কম ঘুমানোর চেষ্টা করি, যে আমি অবিরাম কাজ করে যাচ্ছি, যত বেশি কাজ করতে পারবো। আমি আমার মানে বাংলাদেশকে আমি চাই ইরানি বন্ধুদের কাছে, কারণ আমি সবসময় এত বেশি, তারা 107 জন ওমর খাইয়ামের অনুবাদ করেছে বাংলা ভাষায়, শাহনামার অনুবাদ করেছে, মাসনাবি অনুবাদ করেছে, বিভিন্ন হাফিজের অনুবাদ করেছে, কিন্তু আমি আমার কবি হেলাল হাফিজের 10টা কবিতা আমি অনুবাদ করতে পারিনি। অথবা আমি বলবো যে আমার আখতারুজ্জামান ইলিয়াসের বিষাদ সিন্ধু আমি যদি অনুবাদ করতে পারি, সেটি হবে আমার জন্য বড় পাওয়া। কারণ আমার দেশেও যে এই ধরনের গল্পকার, আমাদের ঔপন্যাসিক রয়েছে, আমাদের এগুলো দেখানো উচিত। আমরা যদি এভাবে মনে করি, এভাবে যদি চিন্তা করি, তাহলে নিঃসন্দেহে আমি বলবো যে সেই দিন আমি নিজেকে সার্থক মনে করবো। আমি এখনো নিজেকে সার্থক মনে করছি না, আমি এখনো শিখছি। আমার আসলে প্রতিনিয়ত শেখা দরকার এবং এই কাজগুলো করা দরকার, আমি বিশ্বাস করি। ধন্যবাদ। আমাদের এখানে প্রশ্ন রাখবেন এখন। আসসালামু আলাইকুম স্যার, আমি ইবাদুল। আমার প্রশ্ন হচ্ছে যে ইরানি চলচ্চিত্রের উপরে
আমরা যদি দেখি দক্ষিণী সিনেমার উপরে সেখানে অনেক সুপার ডুপার হিট সিনেমা রয়েছে, যেমন বাহুবলী আছে, কেজিএফ আছে। এই ধরনের সিনেমা ইরান থেকে সম্ভব কিনা, এবং দক্ষিণে যে সব অভিনেত্রী আছে যেমন থালাপতি বিজয়, বা হিন্দিতে যদি আমরা বলি শাহরুখ খান, এই ধরনের কোনো নায়ক নায়িকা অভিনেত্রী সম্ভব কিনা। এখানে আমি একটু বলি, আসলে ভারতের জনসংখ্যা যদি আমরা বলি, যদি আমরা ইন্ডিয়ার জনসংখ্যা বলি এবং সেখানে প্রযুক্তি ব্যবহারের কথা যদি আমরা বলি, বাংলাদেশের জনসংখ্যা যদি আমরা 18 কোটি ধরি, আমরা ইরানের জনসংখ্যা সেখানে অর্ধেক। ইরানের জনসংখ্যা সেখানে অর্ধেক, 8 কোটি হতে পারে, 8.5 কোটি। বাংলাদেশের জনসংখ্যা আমরা 18 কোটি ধরছি। ইন্ডিয়ার জনসংখ্যা, আপনি কিন্তু সেখানে কি পুরো দেশ জুড়েই সিনেমাটা দেখানো হচ্ছে, পুরো দেশ জুড়েই এর একটা প্রভাব আছে, ঠিক আছে। কিন্তু ইরানি সিনেমা আপনি যদি বৈশ্বিক পরিসরে চিন্তা করেন, আপনি যদি কান ফেস্টিভ্যালের কথা চিন্তা করেন, সেখানে এখনো পর্যন্ত 41টি ইরানি সিনেমা কান চলচ্চিত্র উৎসবে পুরস্কার পেয়েছে। এখনো পর্যন্ত 26টি চলচ্চিত্র অস্কারে গিয়েছে ইরানের। ইসলামী বিপ্লবের আগে একটি মাত্র সিনেমা গিয়েছিল এবং বিপ্লবের পরে 25টি সিনেমা গিয়েছে, এবং সেখানে প্রায় অস্কার জয়ের তার প্রান্তে গিয়েছিল। প্রথম মাজিদের চিলড্রেন অফ হেভেন, যদি প্রথম 5টি সিনেমার মধ্যে ছিল। এরপরে হচ্ছে 2টি সিনেমা, দ্য সেলসম্যান এবং সেপারেশন, এই 2টি সিনেমা। বাকি যারা রয়েছে এখনো কিন্তু তারা কাজ করছে, এবং এটি তো শুধু এই বাংলাদেশের ক্ষেত্রে বলি, ইরানি ক্ষেত্রে, কিন্তু ইরানি পরিচালকই এখন, আমি যদি বলি যে আসগার ফারহুদি, সে এখন স্পেনে বসে স্পেনে চলচ্চিত্র নির্মাণ করছে। মাজিদের কথা, মহসিন মখমল বাফের কথা যদি বলি, তিনি আফগানিস্তানের কান্দাহারের মতো সিনেমা তৈরি করেছে, যেগুলো সারা বিশ্বে পাঠ্য। বিভিন্ন যারা চলচ্চিত্র নিয়ে পাঠ করে, সেখানেই কান্দাহারের মতো চলচ্চিত্র সেখানে পাঠ্য। আমরা যদি বলি যে আপনি যদি ইসলামী বিপ্লবের আগে বলেন, আপনি যদি সাঙ্গাম চলচ্চিত্রের কথা জানেন, অবশ্যই যারা আগে দেখেছেন, ভারতবর্ষের সবচেয়ে বিখ্যাত সিনেমা, সেখানে তখন আপনি জানেন না সাঙ্গামের কথা। ওকে, আপনারা দেখবেন যে এটা ইন্ডিয়ান চলচ্চিত্র, এবং ওই চলচ্চিত্রের সঙ্গে ফাইট দিয়েছিল গাঞ্জে কারুন ইসলামী বিপ্লবের আগে, এবং বলছে যে ওই সময় সবচাইতে জনপ্রিয় চলচ্চিত্র। এবং আপনি যদি জানেন যে যদি মোটামুটি ইরানি চলচ্চিত্র ইতিহাস, ইরানের প্রথম 5টি চলচ্চিত্র মুম্বাইতে তৈরি হয়েছিল। প্রথম 1933 থেকে 1937 পর্যন্ত প্রথম এই সবাক চলচ্চিত্র মুম্বাইতে তৈরি হয়েছে। সেখানে আব্দুল হোসেন সাপান্তা তিনি এই চলচ্চিত্র নির্মাণ করেছেন আরদাশিরের সঙ্গে মিলে। প্রথম মুম্বাইতে তৈরি হয়েছে ডক্টর লোর কন্যা। এরপরে ফেরদৌসির উপরে নির্মিত হয়েছে, সেটিও হচ্ছে ইন্ডিয়াতে তৈরি হয়েছে। লাইলি মজনু, এটি ইন্ডিয়াতে তৈরি হয়েছে। শিরি ফরহাদ ইন্ডিয়াতে তৈরি হয়েছে। হুমা এবং হুমায়ুন ইন্ডিয়াতে তৈরি হয়েছে। 5টি চলচ্চিত্র একেবারে 33 থেকে 37 পর্যন্ত। কিন্তু ইসলামী বিপ্লবের পরে ইরান আসলে যেভাবে ইরান দেখাতে চেয়েছে যে আমি আসলে বৈশ্বিক পরিসরে কতটা প্রভাব বিস্তার করে। ইমাম খোমেনি যখন প্রথম বক্তব্যে 1979 সালে যখন প্রথম এয়ারপোর্টে নামে 10 লাখ লোক ছিল, সবাই ভেবেছে হয়তো বা ইরানের চলচ্চিত্র শেষ। ইমাম খোমেনি কি বলেছে যে আমি চলচ্চিত্র চাই, যদি সেটি দারিউশ মেহেরজুয়ের দ্য কাউ সিনেমার মতো হয়, তাহলে আমার সিনেমা টিকে থাকবে, দার্শনিক দৃষ্টিভঙ্গি থাকবে। তখন থেকে কিন্তু ইরানের চলচ্চিত্র ভিন্নভাবে তৈরি করেছে। ইমাম খোমেনির একটাই ঘোষণা ছিল যে তোমরা আমার বিপ্লব দেশে দেশে ছড়িয়ে দাও। তার মানে কিন্তু বিপ্লব বলতে রাষ্ট্রযন্ত্র পরিবর্তন নয়, তার মানে হচ্ছে ইরানের সংস্কৃতি, ইরানের ঐতিহ্য, ইরানের ইতিহাস, এগুলো তোমরা ছড়িয়ে দাও। এবং এক্ষেত্রে ইরানি সিনেমা যেটি করেছে, সিনেমায় জায়গা সে তৈরি করতে পেরেছে। হয়তোবা সে, আপনি যেটা বললেন যে বাহুবলীর মতো বা টাইগার জিন্দাহা তাদের মতো তৈরি করতে পারেনি, কিন্তু ওই সিনেমাগুলো তাদের দরকার। তারা বৈশ্বিক পরিসরে চিন্তা করেছে। কারণ আপনি যখন দেখবেন যে আমেরিকার মতো বিশ্ববিদ্যালয়, ইউএসের মতো বিশ্ববিদ্যালয়গুলোতে ইরানি চলচ্চিত্র নিয়ে পাঠদান হয়, সেখানে কিন্তু আপনি বলবেন না যে ইন্ডিয়ার কোনো বিখ্যাত সিনেমা নিয়ে পাঠদান হচ্ছে।
কারণ হচ্ছে এই সিনেমাগুলোর শৈল্পিক গুণ, এই সিনেমাগুলোর নির্মাণ শৈলী, এই সিনেমাগুলোর যে পরিচালকদের যে চিন্তা চেতনাগুলো বিস্তৃত আকারে প্রকাশ পায়, এবং সে কারণে কিন্তু ইতালির সঙ্গে তারা সিনেমা তৈরি করছে। তারা কিন্তু বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে তারা কমার্শিয়ালের চাইতে তারা কি করেছে, তারা গল্প নির্ভর, ইতিহাস ঐতিহ্য নির্ভর এবং মানুষের বাস্তব জীবনের সঙ্গে সম্পৃক্ত থেকে এই গল্পগুলো নিয়ে সিনেমা তৈরি করেছে। এই কারণে আমরা বলবো না যে ইন্ডিয়ার সিনেমার সঙ্গে আমরা কখনোই ইরানের সিনেমার আমরা তুলনা করছি না। আমরা জনসংখ্যার কথা বলি, বাংলাদেশে এখন আপনি সহজে অসংখ্য ভাইরাল কি বলে আমাদের আমরা চোখ বুলারি দেখতে ভাইরাল অভিনেতা অভিনেত্রী আছে, অথচ তাদের শৈল্পিক কোনো অবদান নাই। সেখানে আপনি দেখবেন ইরানের বিখ্যাত হয়তো আসগার ফারুজের ভিউয়ার আমাদের অনেকের চাইতে, আমাদের বর্তমান অনেক আমাদের নায়ক নায়িকা যারা আছে সমাজে প্রচলিত, আমি তাদের নাম বলছি না, প্রচলিত, তাদের চাইতে অনেক কম। কিন্তু আপনি কি আসগার ফারুজের জনপ্রিয়তা কম বলবেন? অবশ্যই না। আপনি লায়লা হাতামের আপনি কি জনপ্রিয়তা কম বলবেন? অবশ্যই না। আপনি আব্বাস কিয়ারোস্তামি দেখবেন যে আপনি যদি দেখেন যে তার ভিউয়ার বা তার যে ফলোয়ারের সংখ্যা কম, এটাকে আপনি বলবেন কম? অবশ্যই না। এটা হচ্ছে রুচির উপরে নির্ভর করে, রুচিটা আপনি কত আপনার রুচি উন্নত সেটা তার উপরে নির্ভর করছে, এবং এই কারণেই ইরানি সিনেমা তার জায়গায় এখনো পর্যন্ত সঠিক অবস্থানে আছে আমরা বলবো। আমাদের বেশ কয়েকজন প্রশ্নকারী আছে, আমরা আশা করব সন্ধ্যার আগে আগে তাদের সবগুলো প্রশ্ন নেওয়ার। আসসালামু আলাইকুম স্যার। স্যার, আমার প্রশ্ন, ইরানি সিনেমায় সমাজ বাস্তবতা এবং তাদের বাস্তবিকতা যেভাবে প্রতিফলন ঘটেছে তার তুলনায় আমাদের উপমহাদেশীয় সিনেমার যে ধারা, সেখানে বাস্তবতা এবং সমাজ সচেতনতার ঘাটতিটা আপনি কিভাবে মূল্যায়ন করেন? ধন্যবাদ। আসলে এই জায়গাতেই আমাদের দুঃখ, কারণ হচ্ছে দেখেন ইরানের সিনেমা যদি প্রথম নির্বাক চলচ্চিত্র 1929 সালে প্রথম ইরান অবি এবং রবি এই চলচ্চিত্র, এবং সেই চলচ্চিত্রটি এপিসোডিক ছিল। দ্যাট মিনস হচ্ছে এপিসোডিক বলতে আমি বলবো যে সেখানে তারা প্রথম চলচ্চিত্র, নির্বাক চলচ্চিত্র, কিন্তু সেই চলচ্চিত্রে তারা কি করেছে, তেহরানকে তারা তুলে ধরেছে। অর্থাৎ তারা ঐতিহাসিক স্থাপনাগুলো যখনই গল্প চলেছে, একটা গল্পের সঙ্গে সঙ্গে তারা কি করেছে, তার ইতিহাস ঐতিহ্যকে দেখানোর চেষ্টা করেছে। এটা 1929 সালে। কিন্তু আমরা যদি ভারতবর্ষের কথা বলি, আমরা কিন্তু প্রথম দেখবো যে কলকাতায়, ভারতবর্ষে কিন্তু প্রথম চলচ্চিত্র নির্মাণ হয়েছে, এবং ইরানের প্রথম 5টি সিনেমা সবাক চলচ্চিত্র ভারতবর্ষে তৈরি হয়েছে, মুম্বাইতে তৈরি হয়েছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে পরবর্তীতে এই জায়গাগুলো আমরা ধরে রাখতে পারিনি। কেন পারিনি? এটি আমি বলবো যে যেহেতু পারস্যের প্রথম থেকেই তাদের এই প্রথম 5টি চলচ্চিত্রের মূল উদ্দেশ্য ছিল তাদের নিজেদের দেশের কৃষ্টি কালচার তুলে ধরা, তাদের নিজস্ব গল্প সম্বলিত এই গল্পগুলো রয়েছে। একেবারে আমি বলবো যে শিরি ফরহাদ থেকে শুরু করে, লাইলি মজনু থেকে শুরু করে বিভিন্ন গল্পের যে উপাদানগুলো, সোহরাব রুস্তামের মতো ঐতিহাসিক গল্পগুলো নিয়ে তারা সিনেমা তৈরি করেছে। এইভাবে তারা কি করেছে, তাদের প্রথম থেকে তাদের লক্ষ্য ছিল তাদের যেই গল্পগুলো রয়েছে, তাদের যে ইতিহাস, তাদের যে সাহিত্য রয়েছে, সাহিত্যকে তারা সিনেমায় রূপান্তর করবে, এবং সেখানে আমরা বলবো তারা সার্থক হয়েছে। কিন্তু এবং তারা আরেকটি জিনিস চেষ্টা করেছে যে তারা বর্তমান সময়কে অবলম্বন করে একেবারে গল্প নির্ভর, বাস্তবতা নির্ভর তারা চলচ্চিত্র নির্মাণ করেছে। কিন্তু ভারতবর্ষে কি হয়েছে, কোনো না কোনো ভাবেই আমরা অ্যাকশনের দিকে আমরা জোর দিয়েছি, আমরা বাস্তবতা বিবর্জিত গল্পের দিকে আমরা গল্প সিনেমা তৈরি করার চেষ্টা করেছি। যেমন এক্ষেত্রে আমি একটু বলতে পারি, আসলে আমাদের অনেকেই যখন আমাদের দুটো সিনেমা এখনো পর্যন্ত ইরান বাংলাদেশ নির্মাণ করেছে, একটি হচ্ছে দিন দা ডে, আরেকটি হচ্ছে ফেরেশতে। আমরা ফেরেশতের কথাই বেশি বলছি, কারণ ফেরেশতে যেহেতু ইরানে সমাদৃত হয়েছে, ফজর ফিল্ম ফেস্টিভ্যালে পুরস্কার পেয়েছে। এই দুটো গল্পের মধ্যে একটি গল্প ছিল একেবারেই গল্প নির্ভর, বাংলাদেশের নিজস্ব গল্প। তার মানে আপনাকে বুঝতে হবে যে তার মানে এখনো আমাদের গল্প নির্ভর সিনেমার মূল্য আছে। বাট আমরা যদি দেখি দিনদারের কথা, সেখানে আমরা দেখেছি যে আমাদের ইরানি বন্ধুরাই বলেছে যে সেখানে আমরা একজন নায়ক 10 জনকে ধরাশায়ী করছে, এটি সম্ভব নয়, তারাই বলছে বারবার। কিন্তু আমার ভারতীয় উপমহাদেশের, আমার দেশের লোকজন এটা চাচ্ছে।
আমার প্রিয় শিক্ষক উস্তাদ হাসান জুলফিকারি, তিনি ইন্ডিয়ান চলচ্চিত্র নিয়ে গবেষণা করেছেন এবং তিনি বলেছেন যে মূলত আমার কাছে যেটি মনে হয়েছে যে এখানে ভারতীয় উপমহাদেশের লোকজন হচ্ছে সে প্রতিদিন $1 ইনকাম করবে, $1 ইনকাম করবে, সপ্তাহে একদিন সে সিনেমা দেখবে, 3 ঘন্টা সে সিনেমা হলে তালি দিবে, হাসি দিবে, সে সব ভুলে যাবে সিনেমায় কি ছিল, ওইটা তার দেখার বিষয় না, ওটার কোনো প্রভাব তার মধ্যে নেই। অর্থাৎ সে তৎক্ষণাৎ খুশি হতে চায়, তার কাছে এটা যে একটা মূল্য, পরবর্তীতে এই সিনেমাটা যে আরেকদিন দেখবে সে কিন্তু পরবর্তীতে এই সিনেমাটা দেখতে আসে না। এখানে আমাদের কাছে আমাদের গল্পের মধ্যে ইরানি গল্পের সঙ্গে ভারতীয় উপমহাদেশের গল্পের কিন্তু পার্থক্য এটাই। হ্যাঁ, আমি বলছি না, কিন্তু আপনি যদি ইন্ডিয়ান রোমান্টিক গল্পগুলো দেখেন তারা অবশ্যই মূল্য আছে, কিন্তু সেগুলো কম। বাংলাদেশের গল্প দেখেন কোনো না কোনো ভাবে নকল অনুসরণ করা হচ্ছে। তার মানে আমরা চাইলেও, আমরা মনপুরা দেখেন, মনপুরা এখন আমরা দেখতে চাই, আমরা শ্রাবণ মেঘের দিন এখনো দেখতে চাই, আমরা মাটির ময়না এখনো দেখতে চাই, আমরা চাই এই ধরনের সিনেমাগুলো হোক। কিন্তু আপনি মানেন বা না মানেন, কথাগুলো সত্য। আপনি দাবাং, এটি আপনি 1 বছর 2 বছর পর আপনি দেখতে চাইবেন না, এটা বাস্তবতা। আপনি যদি এই ধরনের আমাদের অ্যাকশন হিরো যারা আছে তারা সিনেমাগুলো করছে, এখন আমরা বাজারে আমাদের সিনেমাগুলো টিকে থাকছে না, কারণ আমি শুধু এখনই দেখতে চাই, এখন দেখে বিনোদন নিয়ে আমি একটু নাচ গান করবো, আমার 2টা পিকনিক হবে, 2টো নবীনবরণ হবে, আমি একটু নাচ গান করবো, এই গান শেষ। এবং সেটাই ঘটেছে, বাস্তবিক সেটাই ঘটেছে। কিন্তু ইরানের সিনেমা এখনো আপনি চিলড্রেন অফ হেভেন দেখতে চান, এখনো আপনি আব্বাস কিয়ারোস্তমি, এখনো কাউ 1969 সালে যে কাউ সিনেমাটা ইমাম খোমেনি বলেছে যে আমি এই ধরনের সিনেমা হলে ইরানের সিনেমা টিকে থাকবে, এবং সেটি টিকে থেকেছে। বলেছে কেন? বলছে দার্শনিক দৃষ্টিভঙ্গির একটি প্রথম সিনেমা যেটি শতভাগ শিল্প গুণ সমৃদ্ধ, এটার মধ্যে কোনো অশ্লীলতা নাই। আপনি দেখবেন আপনার মধ্যে এক ধরনের মমত্ববোধ জাগবে, এই সিনেমাটি দেখবেন আপনার মধ্যে এক ধরনের গল্পের প্রতি হাহাকার জাগবে। এটাই হচ্ছে গল্পের একটা আবেদন। আমরা চাই যে কোনো মূল্যে এই জায়গাগুলো ফিরিয়ে আনতে। আমাদের মূল পার্থক্য হচ্ছে, বলি এখন আমাদের বাংলাদেশি চলচ্চিত্রকার এবং ইরানি চলচ্চিত্রকার। আমি 2018 সালে নার্গিস আবিয়ারকে নিয়ে এসেছিলাম, যার সিনেমা 2016 সালে অস্কারে গিয়েছিল। সেখানে নার্গিস আবিয়ার তেহরান এয়ারপোর্ট থেকে দেখেছি তার হাতে একটি বই, 10 দিন ছিলেন টানা, কারওয়ান বাজারে ছিলেন, বাংলাদেশের মোটামুটি ঢাকা শহরের অসংখ্য গলিতে গিয়েছেন, কিন্তু যখনই তিনি শুটিং করেছেন, শুটিং এর ফাঁকে তিনি বই পড়েছেন, আবার তিনি শুটিং এ নজর দিয়েছেন। তার মানে পড়ার যে স্পৃহা, প্রতিনিয়ত পড়ছেন, প্রতিনিয়ত নিজেকে তিনি ভাঙছেন, পড়ছেন। কিন্তু বাংলাদেশে আপনি দেখবেন কি, যখন একবার কোনো পরিচালক একবার ফেমাস হয়ে যায়, তাকে আপনি আর কখনোই দেখবেন না পরবর্তীতে বই পড়তে, কারণ ওটাই আমাদের সম্পদ। ওটাকে দেখে দেখেই আমরা কি করবো, সেল করছি যে আমি ওই সিনেমার নায়ক, ওই সিনেমার পরিচালক, আমি আবার একটি সিনেমা করলে আমার এমনিই হিট। আপনি ঘুরে ফিরে আমরা এই গল্পগুলোই দেখছি। এটা কিন্তু বাস্তবতা, আমাদের এই বাস্তবতা মানতে হবে। এখন আপনি দেখেন তেহরানে, আমরা যদি বাংলাদেশে বলি, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা নিয়ে এসেছিলাম আমাদের ইরানি বন্ধুদের চলচ্চিত্রকার, তারা বলেছে যে তোমরা শুধু পাঠের মধ্যে সীমাবদ্ধ থেকো না, তোমরা পড়ো এবং তৈরি করো, এরকম না যে তুমি এখন শুধুমাত্র পড়া ভাই, তোমাকে সিনেমা নির্মাণের দিকেও যেতে হবে, তোমাকে সিনেমা তৈরি করতে হবে। যখন তুমি সিনেমা তৈরি করতে যাবা, তোমার মধ্যে নতুন নতুন গল্পের একটা জায়গা তৈরি হবে। এই কাজ বেশি বেশি পড়া উচিত। আমরা এই জায়গায় অনেক পিছিয়ে আছি।